ওয়েলকাম। দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাই। দীর্ঘদিন হলো তোমাদের স্কুল বন্ধ এবং তোমরা সকলেই বাড়িতে এক প্রকার গৃহবন্দী। কারণ বর্তমান পরিস্থিতিতে বাড়ির বাইরে বেরোনো একেবারেই নিরাপদ নয়, তাই বাড়িতেই থাকতে হবে। কিন্তু বাড়িতে থেকে মূল্যবান সময় তো আর নষ্ট করা যায় না, তাই তোমরা বাড়িতে থেকেই কিভাবে পড়াশোনাটা চালিয়ে যেতে পারো তারই জন্য আমাদের এই প্রচেষ্টা। আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি তোমাদের সাথে, যাতে কন্ট্যাক্টে থাকতে পারি এবং আমরা যতটা সম্ভব দূর থেকে তোমাদের এই পঠন পাঠনে সহায়তা করতে পারি তার চেষ্টা করব। লাস্ট যখন আমাদের স্কুল বন্ধ হয় তোমাদেরকে আমি পর্যায় সারণী পড়িয়েছিলাম, এটুকু আমার মনে আছে, আশা করি তোমরা সেটা জানো। তো সেই পর্যায় সারণী শেষ হয়ে গিয়েছিল এবং কিছু প্রশ্নোত্তর আমরা করেছিলাম আমাদের ডিজিটাল যে ক্লাসরুম, সেখানে যে ক্লাস হয় তোমাদের। তো ওখানে যেভাবে আমি ক্লাসটা করাই সেইভাবেই আমি অনলাইনে ক্লাসটা করাচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই এর ভিডিওটি দেখবে। এরপরে প্রথম পার্বিক মূল্যায়নে আমাদের যে অধ্যায়টা ছিল সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন। আমাদের স্ক্রিনে লেখা আছে দেখো, আয়নীয় সমযোজী বন্ধন। তো সেই রাসায়নিক বন্ধনটা কিন্তু আমরা আজকে শুরু করব। আগের যে অধ্যায়ে আমরা পড়লাম যে মৌলের শ্রেণীবিন্যাস, প্রকৃতিতে আমরা বলেছিলাম কতগুলো মৌল আছে না, 92টা মৌল প্রকৃতিতে পাওয়া যায়। আমরা আমাদের আশপাশে যা কিছু পদার্থ দেখি সবই কিন্তু ওই 92টা মৌলের সমন্বয়ে গঠিত। ওই 92টি মৌলের মধ্যে হয়তো কয়েকটি মৌল, 10 থেকে 12টি মৌলই বেশি পরিমাণে আছে। সে যাই হোক, এখন এই যে পদার্থের মধ্যে মৌলগুলি এসেছে দিয়ে যৌগ গঠন করেছে, তো মৌলিক পদার্থগুলি কেন যৌগ গঠন করলো? তারা নিজেরা স্বাধীনভাবে থাকতে পারত না, তারা স্বাধীনভাবে থাকতে পারেনি। একে অপরের সাথে সংযুক্ত হওয়ার একটা প্রবণতা তাদের মধ্যে আছে, যার জন্যই এত বেশি সংখ্যক যৌগের সৃষ্টি হয়েছে। তো আমরা আজকে যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে কেন যৌগ গঠনটা হলো না, রাসায়নিক বন্ধন বলে এক ধরনের আকর্ষণ বল বিভিন্ন মৌলের মধ্যে আসে, যার জন্য তারা ওই আকর্ষণ বল দ্বারা সংযুক্ত হয়ে যায়, দিয়ে যৌগ গঠন করে। এখন মৌলগুলি স্বাধীনভাবে থাকতে না পারার একটা কারণ হলো, সেখানে বলা হয় যে ইলেকট্রন বিন্যাস যদি দেখা হয়, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্ববহিষ্ঠ কক্ষে ইলেকট্রন যদি 8টা হয় তাহলে সেই মৌলটি সুস্থিত হয়ে যায়। কিন্তু বেশিরভাগ মৌলের ক্ষেত্রে আমরা দেখব যে তাদের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 8টা হয় না, 8-এর কম হয়। 8 কাদের হয় না, নিষ্ক্রিয় মৌলগুলি। তোমরা নিশ্চয়ই জানো নিষ্ক্রিয় মৌলগুলির নাম হিলিয়াম, নিয়ন, আর্গন ইত্যাদি। তার মধ্যে হিলিয়ামের বাইরের কক্ষে মাত্র 2টো থাকে, বাদবাকি সমস্ত নিষ্ক্রিয় গ্যাসেরই কিন্তু বাইরের কক্ষে 8টা ইলেকট্রন থাকে এবং নিষ্ক্রিয় গ্যাসগুলো কোনো যৌগ গঠন করে না। এই রেফারেন্সে বলা যায় নিষ্ক্রিয় গ্যাসগুলি সুস্থিত হওয়ার কারণ হচ্ছে তাদের বাইরের কক্ষে 8টা ইলেকট্রন আছে। এখন প্রত্যেকটা পরমাণু তাই চাইবে তাদের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 8টা করতে। তো সেই 8টা করার তাগিদেই তারা কিন্তু এই রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। আমরা সেটাই আজকে আলোচনা করব। তো রাসায়নিক বন্ধন বলতে কি বোঝায় দেখো, দেখো তোমাদের স্ক্রিনেতে সংজ্ঞাটা উঠছে, তোমরা একটু ভালো করে পড়ো। সেখানে বলা আছে দেখো, এক বা একাধিক মৌলের 2 বা ততোধিক পরমাণু যে আকর্ষণ বলের প্রভাবে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে অণু বা আয়ন রূপে অবস্থান করে, সেই আকর্ষণ বলটাকেই বলা হয় রাসায়নিক বন্ধন। তাহলে রাসায়নিক বন্ধন কিন্তু এক প্রকারের আকর্ষণ বল।
এখন রাসায়নিক বন্ধন প্রধানত দুটি ভিন্ন উপায়ে সংগঠিত হতে পারে। এই যে বললাম যে 8টা ইলেকট্রন করার তাগিদ, এই 8টা ইলেকট্রন করার তাগিদটা তারা দুটো ভিন্ন উপায়ে ফুলফিল করতে পারে। তো সেই উপায়গুলি হলো রাসায়নিক বন্ধনের বিভিন্ন ধরন। সেইগুলো কি কি হতে পারে দেখো। নাম্বার 1, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, অর্থাৎ কারো ইলেকট্রন দরকার, সে নিয়ে নিল, দিয়ে তার বাইরে কক্ষে 8টা করে ফেললো। কারো হয়তো ইলেকট্রন ছেড়ে দেওয়া প্রয়োজন হয়ে পড়েছে যাতে করে সে তার বাইরে কক্ষে ইলেকট্রন 8টা করতে পারে, সেটা আমরা দেখবো পরে। তো এইভাবে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যদি হয় সেটা একটা রাসায়নিক বন্ধন, সেটার প্রকার হচ্ছে তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন। আরেকটা কি হতে পারে দেখো, ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে, অর্থাৎ কোনো পরমাণু ইলেকট্রন দান করে নয়, ইলেকট্রন দিয়ে জোড় গঠন করবে, ইলেকট্রন জোড় দিয়ে সেই ইলেকট্রন জোড়টাকে আমরা দেখবো যে কিভাবে তারা ব্যবহার করে তাদের বাইরে কক্ষে ইলেকট্রন সংখ্যা 8টা করতে পারছে। যদি এইভাবে কোনো বন্ধন গঠিত হয় আমরা সেটাকে এখানে সমযোজী বন্ধন বলবো। তাহলে তোমাদের এই সিলেবাসে এই দুটি বন্ধনের কথাই বলা আছে, সেই দুটোই আমাদের আলোচনা করব। এখন আমরা প্রথম যে প্রকারটা বললাম যে আয়নীয় যৌগ, মানে আয়নীয় বন্ধন যে যৌগের মধ্যে আছে, তো সেই আয়নীয় যৌগ বলতে কি না, কোনো তড়িৎ ধনাত্মক মৌলের পরমাণুর সর্বস্থ কক্ষ থেকে বর্জিত ইলেকট্রন কোনো তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর সর্বস্থ কক্ষে গৃহীত হয়ে যে ক্যাটায়ন ও অ্যানায়ন উৎপন্ন হয় তাদের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে গঠিত যৌগকে আমরা বলে থাকি আয়নীয় যৌগ। ঠিক আছে, অর্থাৎ কোনো একটা পরমাণু ইলেকট্রন বর্জন করবে, তার বিনিময়ে সে ক্যাটায়নে পরিণত হয়ে যাবে। আবার ওই বর্জিত ইলেকট্রন হয়তো কোনো একটা পরমাণু গ্রহণ করলো, তার বিনিময়ে সে কি হবে, অ্যানায়নে পরিণত হয়ে যাবে। এবার আমরা কুলম্বের সূত্র অনুসারে জানি ক্যাটায়ন অ্যানায়ন স্থির তড়িৎ আকর্ষণ বলে পরস্পরে যুক্ত হয়ে এই ধরনের যৌগ গঠন করবে। উদাহরণগুলো দিচ্ছি, পরিষ্কার হবে। উদাহরণটা দেখো, উদাহরণ কয়েকটা যৌগের, যেমন সোডিয়াম ক্লোরাইড। আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত, তোমরা নিশ্চয়ই জানো, খাদ্য লবণ, যে লবণ আমরা খাই সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তারপরে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সেটা আরো এক ধরনের লবণ। তো এই যৌগগুলির মধ্যে নাকি এই ঘটনা ঘটে। তো আমরা যেভাবে ব্যাখ্যাটা করব এখানে, সেটাকে ইলেকট্রন ডট গঠন বলা হয়, ইলেকট্রন ডট গঠন। তো সেই তড়িৎযোজ্যতার পরিমাপটা একটু আগে বলে দিই, যে তড়িৎযোজ্যতাকে আমরা কিভাবে পরিমাপ করব। এই যে তড়িৎযোজী যৌগ গঠিত হচ্ছে, মৌলগুলি যখন সংযুক্ত হচ্ছে, মৌলগুলির যে যোজ্যতা প্রদর্শিত হয় সেগুলোকে এখানে তড়িৎযোজ্যতা বলি। তো তড়িৎযোজ্যতা কিভাবে আমরা পরিমাপ করব না, বলছে কোনো একটি পরমাণু যতগুলি ইলেকট্রন বর্জন করে অথবা যতগুলি ইলেকট্রন গ্রহণ করে সেই সংখ্যাটি হলো উক্ত পরমাণুটির তড়িৎযোজ্যতার মান। ঠিক আছে, এই যে কেউ ইলেকট্রন ছাড়ছে, তাহলে সে যতগুলি ইলেকট্রন ছাড়লো, বা কোনো একটি পরমাণু ধরো ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে সে যতগুলি ইলেকট্রন গ্রহণ করলো সেই সংখ্যাটাই হবে তার তড়িৎযোজ্যতা। বুঝতে পেরেছ? আচ্ছা, দেখো কিভাবে তড়িৎযোজী যৌগ গঠিত হয় তার ইলেকট্রন ডট গঠন আমরা একটু ব্যাখ্যা করব। NaCl গঠন, যেটা প্রথম উদাহরণটা আমরা দিলাম, যে NaClটা কিভাবে গঠিত হয় সেটা আমরা একটু ব্যাখ্যা করব। দেখো, এই হচ্ছে সোডিয়াম পরমাণু। সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক তোমরা জানো নিশ্চয়ই। সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত হয় মুখস্থ করতে বলেছিলাম, অন্তত 30 পর্যন্ত। সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হয় 11। ঠিক আছে, তো 11 মানে আমরা ইলেকট্রন বিন্যাস যদি করি, কে কক্ষে 2টো থাকে, তারপরে এল কক্ষে কটা থাকবে, 8টা, 10টা হয়ে গেল। এম কক্ষে থাকবে 1টা। ঠিক আছে, এইভাবে ইলেকট্রন বিন্যাসটা কিন্তু জানার দরকার। তো আমরা এখানে দেখিয়েছি, দেখো সোডিয়াম 2, 8, 1। আচ্ছা, এইবার আমরা সোডিয়ামের এই যে 2, 8, 1 ইলেকট্রন বিন্যাসটা দেখালাম, কক্ষ অনুসারে কিভাবে থাকে সেটা একটু দেখো। এটা হচ্ছে প্রথম কক্ষ, যাকে আমরা কে কক্ষ বলি। সেখানে কটা আছে, 2টো ইলেকট্রন আছে। এইভাবে 2টো ইলেকট্রন ওই কক্ষের মধ্যে আছে। তারপরে এল কক্ষ,
তাতে আমরা দেখতে পাচ্ছি 8টা ইলেকট্রন আছে। তাহলে এই হচ্ছে ধরো এল কক্ষ, দ্বিতীয় কক্ষ, সেখানে 8টা ইলেকট্রন এইভাবে আছে। আর লাস্ট যে কক্ষটা সেখানে কটা আছে, সেটা এম কক্ষ, যেখানে কিনা একটি মাত্র ইলেকট্রন আছে। সেই ইলেকট্রনটা দেখালাম ধরো এই। তাহলে এই যে লাস্ট কক্ষটা, এই কক্ষটার কিন্তু একটা নাম আছে। এই কক্ষটাকে কি কক্ষ বলে জানো তোমরা? এটাকে বলা হয় যোজক বা যোজ্যতা কক্ষ। কারণ এই কক্ষের ইলেকট্রনটাই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে এখানে একটাই ইলেকট্রন আছে, তাহলে এই ইলেকট্রনটারও কিন্তু নাম হচ্ছে যোজক ইলেকট্রন। যোজক ইলেকট্রন এরাই রাসায়নিক বিক্রিয়াটাতে অংশগ্রহণটা করবে। বুঝতে পারা গেল? তাহলে এটা সোডিয়ামের একটা ইলেকট্রন বিন্যাস আমরা দেখালাম। এরপরে দেখো, একই রকম ভাবে এর মধ্যে আরেকটা পরমাণু আছে ক্লোরিন। আমরা ক্লোরিন জানি 17 তার পরমাণু ক্রমাঙ্ক। দেখো 2, 8, 7 এইভাবে বিন্যস্ত হবে। তাহলে প্রথম কক্ষে আমরা দুটো দেখিয়েছি, প্রথম কক্ষে তার দুটো ইলেকট্রন আছে। আমরা এটা দেখলাম যে প্রথম কক্ষে দুটো ইলেকট্রন আছে, এটা প্রথম কক্ষে দুটো ইলেকট্রন। তারপরে কক্ষে 8টা ইলেকট্রন আছে, এই কক্ষটা, এখানে 8টা ইলেকট্রন আছে। তারপরে কক্ষে কটা আছে না 7টা। তাহলে এর কে কক্ষে দুটো, এল কক্ষে 8টা আর এম কক্ষে 7টা। 1, 2, 3, 4, 5, 6, 7টা। তার মানে এই যোজক কক্ষ বা যোজ্যতা কক্ষে 7টা ইলেকট্রন আছে, তার মানে 7টা এর যোজক ইলেকট্রন। বোঝা গেছে? আচ্ছা, এবার দেখো, তা সোডিয়াম সেও চাইছে তার বাইরে কক্ষে ইলেকট্রন সংখ্যা 8টা করতে, আবার ক্লোরিন সেও কিন্তু চাইছে তার বাইরে কক্ষে ইলেকট্রন সংখ্যা 8টা করতে। তো সবচেয়ে সহজতম পথ সেটাই তারা খুঁজে বার করবে। আমরা জানি সবাই সবচেয়ে সহজে যে কাজটা হয় সেটা করতে সকলেই ভালোবাসি। তাহলে সোডিয়াম তার বাইরে কক্ষে 8টা ইলেকট্রন দুটো উপায়ে করতে পারে। এক হচ্ছে 7টা ইলেকট্রন নিয়ে নিতে পারে, 7টা ইলেকট্রন নিয়ে নিতে পারে, অথবা এই ইলেকট্রনটা ছেড়ে দিতে পারে। এই ইলেকট্রনটা ছেড়ে দিলে কি হবে দেখো, এই কক্ষটাই আর থাকবে না, তখন এই বাইরের কক্ষ হয়ে যাবে এম কক্ষ, মানে এই কক্ষটা হয়ে যাবে তখন বহিষ্ঠ কক্ষ, সেখানে অলরেডি 8টা আছে। আবার দেখো ক্লোরিনের একই রকম ভাবে 8টা দুটো উপায় হতে পারে। এই বাইরের কক্ষে 7টা যদি ছেড়ে দেয়, তার আগের কক্ষে 8টা আছে, তাহলে সে 7টা ছেড়ে দিতে পারে। অথবা সে যদি কোনোভাবে একটা ইলেকট্রন নেয়, তাহলেও কিন্তু তার বাইরের কক্ষে 7টা আছে, আর একটা এলে 8টা হয়ে যাবে। তাহলে 7টা ছেড়ে দেওয়ার তুলনায় একটা গ্রহণ করা বেশি সুবিধাজনক, তাহলে সে একটাই গ্রহণ করতে চাইবে। তো এদের মধ্যে সংযোগ এইভাবেই হয়, সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দেবে, ক্লোরিন ওই ছেড়ে দেওয়া ইলেকট্রনটিকে গ্রহণ করবে, দিয়ে দুজনেরই অষ্টক করতে হবে। কিভাবে হয় সেটা আমি অ্যানিমেশনের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করো। এই অর্থাৎ সোডিয়ামের বাইরে কক্ষে ইলেকট্রনটা স্থানান্তরিত হয়ে গেল ক্লোরিনের সর্ববহিষ্ঠ কক্ষে, দিয়ে সোডিয়ামের বাইরের কক্ষটা আর থাকছে না। তাহলে তখন তার বাইরে কক্ষ হয়ে গেল লাস্টে এটা, অলরেডি 8টা আছে। তাহলে সোডিয়ামটার তখন কি দশা হলো, Na+, কারণ ইলেকট্রন বর্জন করলে আমরা জানি সে ক্যাটায়নে পরিণত হয়। তাহলে Na+ হয়ে গেল, তার ইলেকট্রন বিন্যাস এখন হয়ে গেল 2+8। আর ক্লোরিনটা কি অবস্থা দেখো, Cl-। কোনো পরমাণু যদি ইলেকট্রন গ্রহণ করে আমরা জানি সে অ্যানায়নে পরিণত হয়, তাহলে সে অ্যানায়নে পরিণত হলো, এবং তার এখন ইলেকট্রন বিন্যাস হলো দেখো 2+8+8। আগে ছিল 2, 8, 7, এখন হয়ে গেল 2, 8, 8। তার মানে দুটি পরমাণুই কিন্তু সুস্থির হয়ে গেল, কারণ বাইরে কক্ষে ইলেকট্রন সংখ্যা তাদের 8 হয়ে গেছে। এবং এই সুস্থিরতা পেতে গিয়ে তারা কিন্তু আর পারমাণবিক দশা ধরে রাখতে পারেনি। সোডিয়াম দেখলাম সে ক্যাটায়নে পরিণত হয়ে গেছে, আর ক্লোরিন দেখলাম সে অ্যানায়নে পরিণত হয়ে গেছে। এখন এরা পাশাপাশি থাকলে আমরা জানি কুলম্বের সূত্র অনুযায়ী স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা এরা যুক্ত হবে, এইভাবে একে অপরকে আকর্ষণ করবে, দিয়ে কি স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা সংযুক্ত হয়ে NaCl এই অণুটি গঠন করবে। বোঝাতে পেরেছি? এইভাবেই তড়িৎযোজী যৌগ গঠিত হয়। আমরা যত তড়িৎযোজী যৌগের গঠন এখানে আমরা ব্যাখ্যা করব, সবই ইলেকট্রন স্থানান্তরণের মাধ্যমেই দেখাবো।
ওকে, আরো কয়েকটা উদাহরণ দিচ্ছি, সেগুলো একটু বোঝার চেষ্টা করো, দু একটা নিজেরা প্র্যাকটিস করবে, আমি দিয়ে দেবো। এখন আমরা যে তড়িৎযোজ্যতা বলেছিলাম সেটা একটু দেখে নাও। এই যৌগটির ক্ষেত্রে আমরা যদি সোডিয়াম এবং ক্লোরিন দুটো পরমাণুর তড়িৎযোজ্যতা মানটা আমরা দেখি, দুটোরই কিন্তু এক হবে। কারণ কি, সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করেছে, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করেছে। আমরা বলেছিলাম যে যদি কোনো পরমাণু ইলেকট্রন বর্জন করে, যতগুলো ইলেকট্রন বর্জন করে সেটাই হবে তার তড়িৎযোজ্যতা। আর কেউ যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে যতগুলো গ্রহণ করবে এক একটা পরমাণু, সেটা হবে তার যোজ্যতা। তো দুজনেই একটা একটা করে গ্রহণ বর্জন করেছে, অর্থাৎ দুটি পরমাণুরই এখানে তড়িৎযোজ্যতা এক হবে। বুঝতে পারা গেল? আচ্ছা, এর পরেরটা দেখো, ক্যালসিয়াম অক্সাইড, আমরা এটাকে বলি CaO এর সংকেত। তো এটাও একটা তড়িৎযোজী যৌগ। তো এখানে একটা বলে রাখি, তড়িৎযোজী যৌগ চেনার উপায়, ধাতুর সাথে সাধারণত অধাতু সংযুক্ত হলেই সেক্ষেত্রে দেখা গেছে তড়িৎযোজী যৌগ গঠন হওয়ার একটা প্রবণতা আছে সাধারণত। তা ক্যালসিয়াম অক্সাইড, এটা ক্যালসিয়াম ধাতু, অক্সিজেন অধাতু, তাহলে এখানে তড়িৎযোজ্যতা আমরা দেখতে পাবো। তো এখানে মৌলগুলি দেখো, ক্যালসিয়াম, ক্যালসিয়ামের 20 পরমাণু ক্রমাঙ্ক কত হয়? 20। তার ইলেকট্রন বিন্যাস আমরা জানি, 2 8 8 2 এইভাবে ভাঙে। বাইরের কক্ষে 8টার বেশি থাকে না বলে, বাইরের কক্ষে যদিও তৃতীয় কক্ষে 18টা ধারণ করার ক্ষমতা ছিল, কিন্তু 2n স্কোয়ারের ব্যতিক্রমী যে চরিত্র আমরা সেখান থেকে জানি যে 10টা 8+2 ভেঙে যায়, এটা তোমরা জানো, শর্ট করে দিলাম। তো এই দুটি ইলেকট্রন তার মানে তার যোজক ইলেকট্রন, তাহলে রাসায়নিক বিক্রিয়ায় এই দুটো ইলেকট্রনকেই সে অংশগ্রহণ করাতে পারে। অক্সিজেন, তার পরমাণু ক্রমাঙ্ক 8 হয় আমরা জানি, 8 মানে 2 6, প্রথম কক্ষে 2টো থাকবে আর বাইরের কক্ষে 6টা। এখানে বাইরের কক্ষে ইলেকট্রনগুলোকে শুধুমাত্র আমরা দেখাচ্ছি কারণ রাসায়নিক বিক্রিয়ায় ওই ইলেকট্রনগুলো অংশগ্রহণ করে। ওকে, এবার দেখো কি হলো, ক্যালসিয়াম অষ্টক পূর্তি ঘটাতে পারে, অর্থাৎ বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 8টা করতে পারে ওই দুটোকে ছেড়ে দিয়ে। কারণ ওই দুটো ইলেকট্রন ছেড়ে দিলে তার আগের কক্ষে দেখো কটা ইলেকট্রন আছে, আগের কক্ষে তো 8টা ইলেকট্রন হয়েই আছে, যে 8টা হয়েই আছে, আগের কক্ষে 8টা হয়েই আছে। তাহলে এই দুটো ইলেকট্রন সে যদি ছেড়ে দেয় তাহলে তার অষ্টক পূর্তি হয়ে যাবে। আবার অক্সিজেনের কি দশা দেখো, অক্সিজেনের কিন্তু বাইরের কক্ষে কটা আছে? 6টা আছে। তাহলে সে কিন্তু 6টা ছেড়ে দেওয়ার তুলনায় দুটো নিয়ে নেওয়া বেশি পছন্দ করবে। তাহলে ক্যালসিয়াম যে দুটো ছেড়ে দিতে চাইছে সেই দুটো অক্সিজেন নিয়ে নিতে পারে, অক্সিজেন নিয়ে নিল, তার বিনিময়ে কি হয়ে গেল, 6টা ছিল 8টা হয়ে গেল। তাহলে কি ঘটনাটা ঘটলো না, এতে এর পরবর্তী ধাপটা দেখো, যে ক্যালসিয়াম দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে, মানে কি একটা ইলেকট্রন ছাড়লে একটা প্লাস, দুটো ছেড়েছে 2+, কারণ প্রোটন সংখ্যা তো নির্দিষ্ট আছে, ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তাহলে দুটো অতিরিক্ত চার্জ হয়ে গেল, 2+ হয়ে গেল, ক্যালসিয়াম আয়নে পরিণত হয়ে গেল, ক্যাটায়ন। তার ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাচ্ছি বাইরের কক্ষে 8টা ইলেকট্রন হয়ে গেল। অক্সিজেনের কি দশা, অক্সিজেনের 6টা ছিল, ক্যালসিয়ামের দুটো নিয়ে নিয়েছে, তাহলে সে কিন্তু 2- এ কনভার্ট হয়ে যাবে, তার আধান এটা। তাহলে ক্যালসিয়াম হয়ে গেল ক্যাটায়ন আর অক্সিজেন হয়ে গেল অ্যানায়ন, দুটিরই দেখো অষ্টক পূর্তি হয়ে গেছে। এবার ক্যাটায়ন অ্যানায়ন একে অপরের সাথে সংযুক্ত হবে, দিয়ে এই ক্যালসিয়াম অক্সাইড অণুটা গঠিত হয়ে যাবে। বোঝা গেল? তাহলে ক্যালসিয়াম অক্সাইডের মধ্যেও কিন্তু তড়িৎযোজ্যতা আমরা দেখতে পাচ্ছি, এবং ক্যালসিয়াম অক্সাইড একটি তড়িৎযোজী যৌগ। তাহলে এবার আমাকে একটু তোমরা বলো যে এক্ষেত্রে ক্যালসিয়াম এবং অক্সিজেন দুটি পরমাণুর তড়িৎযোজ্যতার মান কত হবে? হ্যাঁ, নিশ্চয়ই, কারণ দেখো ক্যালসিয়াম এখানে দুটো ইলেকট্রন বর্জন করেছে আর অক্সিজেন দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে উভয়েরই কিন্তু তড়িৎযোজ্যতা 2 হবে। ওকে, আচ্ছা, এরপরে আর একটা উদাহরণ দেখাচ্ছি, দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটাও একটা তড়িৎযোজী যৌগ, কারণ ম্যাগনেসিয়াম ধাতু, ক্লোরিন অধাতু, ধাতুর সাথে অধাতুর সংযোগ মানে আমরা বললাম সাধারণত সেটা তড়িৎযোজী যৌগ হয়। তো ম্যাগনেসিয়াম ক্লোরাইড একটি তড়িৎযোজী যৌগ। এক্ষেত্রে আমরা ইলেকট্রন ডট গঠন দিয়ে কিভাবে ব্যাখ্যা করতে পারি? তো এই গঠনগুলো দেখানোর নিয়ম হচ্ছে, যে পরমাণুটি সংখ্যায় কম থাকে সেটাকে মাঝে রাখার চেষ্টা করতে হবে, যে পরমাণু সংখ্যায় বেশি আছে দুপাশে তার দিতে হবে, এইভাবে বিন্যাসটা করে ইলেকট্রন স্থানান্তরণগুলো দেখাতে হবে, তাতে করে সুবিধা বোঝাতে। তাহলে এখানে দুটো ক্লোরিন আছে, একটা ম্যাগনেসিয়াম আছে, তাহলে ক্লোরিনটা আমি দিলাম, ম্যাগনেসিয়ামটা মাঝে রাখলাম, আবার একটা ক্লোরিন তার পাশে দিলাম।
আমরা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস সোডিয়াম ক্লোরাইডে দেখলাম 2 8 7 থাকে, তার বাইরের কক্ষে এরকম 7টা ইলেকট্রন আছে। ম্যাগনেসিয়ামের 12 পরমাণু ক্রমাঙ্ক নিশ্চয়ই জানো, তাহলে 12 হলে 2 8 2 এ ভাঙবে, তার মানে তার বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে? 2টো ইলেকট্রন আছে। সেই 2টো ইলেকট্রন দেখানো হয়েছে, ঠিক আছে, এই 2টো ইলেকট্রন দেখানো হয়েছে। এবার ক্লোরিন, আরেকটা ক্লোরিন, তারও বাইরের কক্ষে এরকম 7টা আছে। এবার দেখো এই ক্লোরিন এর 7 একটা ইলেকট্রন দরকার, কিন্তু ম্যাগনেসিয়ামের অষ্টক পূর্তি হতে গেলে 2টো ইলেকট্রন তাকে বর্জন করতে হবে, কিন্তু ক্লোরিন তো একা 2টো ইলেকট্রন নিতে পারে না, সেই জন্যই ক্লোরিন কিন্তু 2টো দরকার হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে এখান থেকে এই একটা ইলেকট্রন একে দিতে পারে আর একটা ইলেকট্রন একে দিতে পারে, বোঝা গেল? তাহলে দেখো কি হচ্ছে, তাই হয়েছে। তাহলে ম্যাগনেসিয়াম থেকে একটা ইলেকট্রন এইদিকে ক্লোরিনকে দিল, ক্লোরিনের 8টা হয়ে যাবে, আর এই দিক থেকে ম্যাগনেসিয়াম একটা ইলেকট্রন এই ক্লোরিনটাকে দিল, এই ক্লোরিনটারও 8টা হয়ে গেল। তাহলে আমরা এখন দেখাতে পারি যে এই ক্লোরিনটা একটা ইলেকট্রন গ্রহণ করার পরে সে Cl মাইনাসে কনভার্ট হয়ে গেল, বাইরের কক্ষে ইলেকট্রন 8টা হয়ে গেল, 7টা ছিল। আবার ম্যাগনেসিয়াম দেখো সে কটা ইলেকট্রন বর্জন করেছে? 2টো ইলেকট্রন বর্জন করে দিয়ে সে কিসে পরিণত হয়ে যাবে? Mg2+, তারও দেখো বাইরের কক্ষে ইলেকট্রন হয়ে যাচ্ছে 2 8, এই 2টা চলে গেছে, তাহলে অষ্টক পূর্তি হয়ে গেল। আবার এই ক্লোরিনটা একই রকম ভাবে আগেরটার মতোই সেম Cl মাইনাসে কনভার্ট হবে। এবার এই তিনটেই একসাথে স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা সংযুক্ত হবে, যে তৈরি হবে কি? তিনজনে একসাথে সংযুক্ত হয়ে তৈরি করবে MgCl2, অর্থাৎ MgCl2 এই অণুটি তড়িৎযোজী যৌগ। এখানে বলো ম্যাগনেসিয়ামের তড়িৎযোজ্যতা তাহলে কত হবে? অবশ্যই 2 হবে, কারণ ম্যাগনেসিয়াম কি, ম্যাগনেসিয়াম কটা ইলেকট্রন ছেড়েছে? এই 2টো ইলেকট্রন ছেড়েছে, তাহলে যতগুলো ইলেকট্রন ছাড়ে সেটাই তার তড়িৎযোজ্যতা। এবার ক্লোরিনের তড়িৎযোজ্যতা কত হবে? এটা সকলেই বলতে ভুল করে যে ক্লোরিনের তড়িৎযোজ্যতা অনেকেই বলে বসে 2, তাই কি না, ক্লোরিনের কিন্তু এখানে তড়িৎযোজ্যতা 1। 2টো ক্লোরিন একটা একটা করে নিয়েছে, আমরা এক একটা ক্লোরিনের তড়িৎযোজ্যতা, এক একটা ক্লোরিন তো একটা করে ইলেকট্রন নিয়েছে, বোঝা গেল? টোটাল 2টো ইলেকট্রন 2টো ক্লোরিন মিলিয়ে নিয়েছে, তাহলে এক একটা ক্লোরিন একটা করেই নিয়েছে, তার মানে এখানে ক্লোরিনের তড়িৎযোজ্যতা কিন্তু 1 হবে, বোঝা গেল? তাহলে ম্যাগনেসিয়ামের তড়িৎযোজ্যতা 2 হবে, ক্লোরিনের তড়িৎযোজ্যতা এখানে 1 হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার আমরা আয়নীয় যৌগের ধর্ম একটু আলোচনা করে দেব। এই যে আয়নীয় যৌগ গঠিত হলে সেই যৌগগুলোর কি কি চারিত্রিক বৈশিষ্ট্য থাকতে পারে, সেগুলো কয়েকটা পয়েন্ট তোমরা একটু মনে রাখো। এই পয়েন্টগুলো মনে রাখলেই পরে আয়নীয় যৌগের সাথে সমযোজী যৌগ যে আরেকটা আছে তার মধ্যে পার্থক্য খুব সহজেই করে দেওয়া যাবে। ধর্মগুলোকে পাশাপাশি লিখে দিলে সেইগুলোই দুটো যৌগের মধ্যে পার্থক্য। এটা খুব কমন কোশ্চেন আসে যে আয়নীয় এবং সমযোজী যৌগের মধ্যে পার্থক্য কি, ধর্মের নাম উল্লেখ করে অনেক সময় পার্থক্য লিখতে দেয়। তাহলে দেখো ফার্স্ট হচ্ছে ভৌত অবস্থা। ভৌত অবস্থা মানে কি? আমরা যে কোনো পদার্থে ভৌত অবস্থা মানে প্রধানত তিনটেই ভাবি, কঠিন, তরল বা গ্যাসীয়। তো আয়নীয় যৌগের ক্ষেত্রে ভৌত অবস্থাটা কি হবে? না, বেশিরভাগ আয়নীয় যৌগে দেখবে কঠিন। কারণ কি? বিপরীত আধানগ্রস্ত ক্যাটায়ন এবং অ্যানায়নগুলির মধ্যে তীব্র তড়িৎাকর্ষণ বল ক্রিয়া করে, তাই কি হয় না এরা সাধারণ চাপ ও তাপমাত্রায় কি হয়, সাধারণ অবস্থায় কঠিন হয়, বোঝা গেল? এবং কঠিন হওয়ার আরো কারণ আছে, অনেক ক্যাটায়ন অনেক অ্যানায়ন একসাথে সংযুক্ত অবস্থায় থাকে আর কি, সেটা আমরা আলোচনা করব পরে। আছে উচ্চ গলনাঙ্ক, তার স্থির তড়িৎ আকর্ষণ বলের মান যথেষ্ট বেশি। গলনাঙ্ক মানে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় নিয়ে যাওয়া, তাহলে আয়নগুলোকে কি করতে হবে? পৃথক করতে হবে, আকর্ষণ বলকে কাটিয়ে তাদেরকে আলাদা হতে হবে। তো সেই আকর্ষণ বলটা কাটাতে হলে কি করতে হবে? অনেক বেশি তাপ দিতে হবে, তবে তাদের মধ্যে আকর্ষণ বলটা কি মুক্ত হবে এক প্রকার। তো তার জন্য তাদের কিন্তু গলনাঙ্ক খুব উচ্চ মানের হয়। এটা একটা আয়নীয় যৌগেদের ধর্ম, যে আয়নগুলি চারিত্রিক আকর্ষণ বলের দ্বারা দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। আয়নগুলিকে তাদের স্থায়ী অবস্থান থেকে বিচ্ছিন্ন করতে অধিকতর তাপ শক্তির প্রয়োজন হয়, যেটা আমি বললাম। তার জন্যই আমরা বলছি যে তড়িৎযোজী যৌগগুলি গলনাঙ্ক খুব উচ্চমানের। আর একটা পয়েন্ট দেখো, কাঠিন্য এবং ভঙ্গুরতা। কাঠিন্য বলতে আমরা কি বুঝি? কত শক্ত,
আমি আঘাত করব, সে আঘাত সে কতটা সহ্য করতে পারছে। ভঙ্গুরতা মানে ভেঙে যাওয়ার প্রবণতা, যার কাঠিন্য বেশি তার ভঙ্গুরতা কম হবে। দেখো, তাই বলা যায় যে তড়িৎযোজী যৌগের কাঠিন্য খুব বেশি হয়, যার ফলে এদের ভঙ্গুরতাও খুব কম হয়। মানে যতই তুমি আঘাত করো সহজে ভাঙবে না, এটা তড়িৎযোজী যৌগের একটা বৈশিষ্ট্য। তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতা মানে আমরা জানি যারা যে সমস্ত পদার্থ তড়িৎ পরিবহন করতে পারে। তো আয়নীয় যৌগগুলি যখন কঠিন অবস্থায় থাকে, কঠিন অবস্থায় সাধারণত তারা তড়িৎ পরিবহন করে না, কিন্তু যখনই তাকে কোনো একটি তরলে, বিশেষ করে জলেই বলতে পারো, জলে যদি দ্রবীভূত করো বা ওই পদার্থগুলোকে তাপ দিয়ে যদি তরলে পরিণত করা হয়, গলিত অবস্থা যেটাকে বলে তাদের, তাহলে কিন্তু ওই তরল অবস্থাতে তারা কিন্তু তড়িৎ পরিবহনটা করতে পারে। আয়নীয় যৌগগুলি বেশিরভাগই বলা হয় এই জন্য গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমরা এদেরকে তড়িৎ বিশ্লেষ্য বলি। আমরা তড়িৎ বিশ্লেষণের পরের চ্যাপ্টারে আছে আমরা পড়বো যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয় আয়নীয় যৌগগুলি। আর একটা পয়েন্ট এখানে দেখো, তড়িৎযোজী যৌগের একটি অণুর কোনো অস্তিত্ব থাকে না। এটা একটা ভাইটাল পয়েন্ট। আমরা যেটা বলছিলাম যে ভৌত অবস্থা কঠিন হয়, তার কারণ হচ্ছে অনেকগুলি ক্যাটায়ন, অনেক অ্যানায়ন একসাথে জোট বাঁধে স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা। তো একটা অণু বলতে ধরো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম আছে, ক্লোরিন আছে। আমরা NaCl যেটা সংকেতটা লিখছি, ওই সংকেতটা মানে কিন্তু সোডিয়ামের একটা অণুকে বোঝায় না। সাধারণত সংকেতের তাৎপর্য আমরা জানি যে কোনো যৌগের সংকেত মানে সেটা তার অণু, একটা অণুকে বোঝায়, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে NaCl লেখা মানে কিন্তু সোডিয়াম ক্লোরাইডের একটা অণুকে বোঝায় না, ওটা ওর সংকেত। কেন বোঝায় না? কারণ এই যে আয়নীয় যৌগ যখন গঠিত হচ্ছে, ভালো করে বোঝো, সোডিয়াম, অনেক সোডিয়াম পরমাণু Na+ পরিণত হচ্ছে, অনেক ক্লোরিন পরমাণু Cl- পরিণত হচ্ছে, অনেক সোডিয়াম আয়ন অনেকগুলো ক্লোরাইড আয়নকে একসাথে আকর্ষণ করছে, যার ফলে কি হবে, একসাথে জোট বাঁধবে অনেক Na+ আয়ন এবং অনেক Cl- আয়ন। ঠিক আছে, যার জন্য একটা অণু বলে এদের কিছু হয় না। এবং এখানে একটা উদাহরণস্বরূপ বলেও দেওয়া হয়েছে যে সোডিয়াম ক্লোরাইড এর ক্ষেত্রে বিশেষ করে দেখা গেছে যে একটা Na+ কে ঘিরে 6টা Cl- আয়ন থাকে, আবার বিপরীতটাও সত্য, অর্থাৎ একটা Cl- কে ঘিরে 6টা Na+ আয়ন থাকে। বোঝা গেছে? এইগুলো হচ্ছে মেন কতগুলি বৈশিষ্ট্য আয়নীয় যৌগদের। এই হচ্ছে আয়নীয় যৌগের একটা ব্যাখ্যা। এরপর এটা খুব ভালো করে তোমরা পড়বে। কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা থাকে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করতেই পারো, কোশ্চেন করতেই পারো, আমি তার যথাসম্ভব উত্তর দিয়ে দেবো। তো এই উপর বেস করে আমি কতগুলি প্রবলেম তোমাদেরকে দিচ্ছি। দেখো তোমরা চেষ্টা করো এই ইলেকট্রন ডট গঠনের সাহায্যে তড়িৎযোজী যৌগগুলির গঠন ব্যাখ্যা করতে পারছো কিনা। আচ্ছা, ইলেকট্রন ডট গঠনের সাহায্যে কতগুলি যৌগের গঠন ব্যাখ্যা করতে হবে, সেটা তড়িৎযোজ্যতার ধারণা থেকে। ঠিক আছে, প্রশ্নগুলো এরকম আছে, কতগুলি যৌগ বলে দিল, এই যৌগটির মধ্যে কোন ধরনের রাসায়নিক বন্ধন আছে, ইলেকট্রন ডট গঠনের সাহায্যে ব্যাখ্যা করো। ঠিক আছে, তো আমরা কয়েকটা উদাহরণ তো দেখালাম, আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। এবার কয়েকটা আমি দিচ্ছি, একটু চেষ্টা করো সেগুলো করতে পারো কিনা। ধরো ক্যালসিয়াম অক্সাইড আমি একটা করে দেখালাম, তো ক্যালসিয়ামের সাথে আরেকটা যৌগ ধরো দিচ্ছি CaCl2, ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে এই ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে কোন ধরনের রাসায়নিক বন্ধন থাকতে পারে না, সহজেই তোমরা বলে দিতে পারো একটু যে ক্যালসিয়াম ধাতু আর ক্লোরিন অধাতু, তাহলে এদের মধ্যে সংযোগে যে বন্ধন অবশ্যই সেটা তড়িৎযোজী হবে। সত্যি তড়িৎযোজী বন্ধন দ্বারা যদি যৌগটি গঠিত হয়, তাহলে লুইস ডট গঠনের সাহায্যে আমরা সেই গঠনের ব্যাখ্যাটা কিভাবে দেবো। তো তার জন্য তোমাকে দুটি ক্লোরিন পরমাণু আছে আর একটা ক্যালসিয়াম পরমাণু আছে,
আমরা দেখতে পাচ্ছি। তো নিয়ম আমরা কি বললাম, যে পরমাণুটা কম সংখ্যায় থাকে সেটাকে মাঝে লেখো। তাহলে Ca, তার ইলেকট্রন বিন্যাসটা নিচে দিয়ে দিতে পারো 2 8 8 2। এটা হচ্ছে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা জানি। তো সেই ইলেকট্রনের দুটো বাইরে কক্ষে ইলেকট্রন আছে, ওই দুটো ইলেকট্রনকে আমরা দেখাবো। ধরো দুটো ইলেকট্রনকে দেখাচ্ছি দুটো ক্রস দিয়ে। এই হচ্ছে ক্যালসিয়ামের দুটো ইলেকট্রন। এবার ক্লোরিন আছে, ক্লোরিন দুপাশে দুটো ক্লোরিন আমরা দেবো। ক্লোরিনের 2 8 7 আমরা জানি, ক্লোরিন নিয়ে একটু আগে উদাহরণে দেখালাম 2 8 7। তাহলে এদের ইলেকট্রনগুলোকে একটু অন্য কাল ইউজ করছি, সেটা মনে করো 7টা বাইরে কক্ষে আছে, 7টা ক্রস আমি এরকম দিচ্ছি। ছটা হলো। আচ্ছা, আমি উপর থেকে একটা উপরে রাখছি। হ্যাঁ, তাহলে ক্লোরিনের বাইরে কক্ষে এরকম 7টা ইলেকট্রন আছে। আর একটা ক্লোরিন আছে, সেটা এদিকে একটু দেখাচ্ছি, Cl, তার 2 8 7 2 8 7। এরও ইলেকট্রন 7টা বাইরে কক্ষে আছে, আমরা সেই 7টা ইলেকট্রন দেখাবো। এই একটা, এই। এবার দেখো, দুজনেই চাইছে অষ্টক পূর্তি অর্জন করতে। তো ক্যালসিয়ামের বাইরে কক্ষে দুটো ইলেকট্রন আছে, ওই দুটো ইলেকট্রন সে ত্যাগ করে দিতে পারলেই ঠিক আগের কক্ষে দেখো 8টা আছে, যে 8টা আছে, তাহলে এই দুটো ইলেকট্রনকে সে ছেড়ে দিতে চাইবে। ওকে, তাহলে ওই দুটো ইলেকট্রনকে সে ছেড়ে দিতে চাইবে। তাই ছেড়ে যদি দিতে চায় তাহলে ছেড়ে দিল। এবং ক্লোরিন এর কি অবস্থা, দুটো ক্লোরিনের একটা একটা করে ইলেকট্রন দরকার, কারণ বাইরের পক্ষে 7টা হয়ে আছে। তাহলে স্বাভাবিকভাবেই এখান থেকে আমরা দেখাবো এই একটা ইলেকট্রন ক্লোরিনের ঘরে চলে এলো, আর এর একটা ইলেকট্রন ক্লোরিনের ঘরে চলে গেল। তাহলে এইভাবে ইলেকট্রন স্থানান্তর হয়ে গেল। বোঝা গেল? এবার দেখো, ইলেকট্রন স্থানান্তর মানে তড়িৎদ্বৈধি বন্ধন। এবার ইলেকট্রন স্থানান্তরণের পর কি ঘটনা ঘটলো, দেখো এখান থেকে আমরা এর উপরে লিখতে পারো যে ইলেকট্রন সে গ্রহণ করেছে, একটা ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে প্লাস, গ্রহণ মানে প্লাস, ইলেকট্রন ই মানে একটা ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে Cl তখন কি হয়ে গেল, মাইনাস। Clটা তখন কি হয়ে যাবে না, Cl মাইনাস হয়ে যাবে। আছে, Cl মাইনাস হয়ে গেল, এবং তার ইলেকট্রন বিন্যাস, এখন তার ইলেকট্রন বিন্যাসটা কি দাঁড়ালো না, 2 8 8, অষ্টপূর্তি হয়ে গেল, সুস্থিত হয়ে গেল। তো ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখো, ক্যালসিয়ামের কি ঘটনাটা ঘটলো, ক্যালসিয়াম কিন্তু দুটো ইলেকট্রন বর্জন করেছে। তাহলে এখান থেকে আমরা অ্যারো দিয়ে -2e লিখবো। বর্জন মানে মাইনাস, ছেড়েছে, তাহলে -2e লিখবো। -2e লিখলে এখান থেকে আমরা ক্যালসিয়ামটাকে দেখাতে পারবো Ca মাথায় 2+, কারণ দুটো ইলেকট্রন সে বর্জন করেছে। এবং তার ইলেকট্রন বিন্যাসটা এখন এই 2 8 8ই হবে। 2 8 8 2 ছিল, দুইটো ছেড়ে দিয়েছে, তাহলে 2 8 8 মানে অষ্টপূর্তি হয়ে গেল। আর এই ক্লোরিনটা তো একই রকম ভাবে হবে, এটা প্লাস ই দিয়ে Cl মাইনাস, এর ইলেকট্রন হয়ে গেছে 2 8 8। কোনো অসুবিধা নেই বুঝতে। তাহলে এখন আমরা বারবার বলছি, এরকম ইলেকট্রন স্থানান্তর দ্বারা যখনই তারা আয়নে পরিণত হয়ে গেল, এবার আয়নগুলো তো আর দূরে দূরে থাকতে কখনোই পারবে না। স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা তারা কিন্তু এবার একসাথে জোট বাঁধবে। তাহলে একসাথে তিনজনে জোট বাঁধলো, দিয়ে তৈরি হয়ে গেল কি, CaCl2, CaCl2, ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে এই হলো ক্যালসিয়াম ক্লোরাইডের গঠনের ব্যাখ্যা ইলেকট্রন ডটের সাহায্যে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমি আরো কয়েকটা তোমাদের হোম টাস্কের জন্য দিয়ে রাখছি, বাড়িতে তোমরা কিন্তু এটা অবশ্যই প্র্যাকটিস করবে। ভিডিওটা বারবার দেখবে, যে জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে সেই জায়গাটা পজ করে বা রিভাইন করে ফরওয়ার্ড করে বারবার চালিয়ে সেই জায়গাটা বোঝার চেষ্টা করবে। কোনো অসুবিধা থাকলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি তার রিপ্লাই দিয়ে দেবো। ওকে, আচ্ছা, আরো কয়েকটা আমি তাহলে যৌগ দিচ্ছি, সেইগুলি বাড়িতে কিন্তু অবশ্যই তোমরা চেষ্টা করবে। দেখো,
আমরা ম্যাগনেসিয়াম অক্সাইড ম্যাগনেসিয়াম ক্লোরাইড দেখিয়েছিলাম, তো এখানে আমরা পটাশিয়াম অক্সাইড, ধরো পটাশিয়াম না করে সোডিয়ামই করি, ধরো সোডিয়াম অক্সাইড Na2O যার সংকেত। তাহলে এই যৌগটি নিশ্চয়ই তড়িৎযোজী, কারণ সোডিয়াম ধাতু আর অক্সিজেন অধাতু। এই যৌগটির মধ্যে তড়িৎযোজী যে বন্ধন আছে সেটি ব্যাখ্যা করতে হবে ইলেকট্রন ডট গঠনের সাহায্যে, এটা চেষ্টা করবে। আর একটা করতে পারো, সেটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড KCl, এটা একটু বাড়িতে চেষ্টা করবে। ম্যাগনেসিয়াম নাইট্রাইট যার সংকেত হচ্ছে Mg3N2, ম্যাগনেসিয়াম নাইট্রাইড। তাহলে এটা হচ্ছে নাম্বার 1, নাম্বার 2, এটা হচ্ছে নাম্বার 3, দিয়ে নাম্বারিং করে দিচ্ছি। আচ্ছা, নাম্বার 4, এটা যদি পারো তাহলে এটাও আশা করি পারবে, সেটা হচ্ছে Al2O3, অবশ্যই করবে বাড়িতে চেষ্টা। আর একটা দিয়ে দিলাম, সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের আর একটা যৌগ দিচ্ছি, ধরো অ্যালুমিনিয়াম নাইট্রাইড ALN, অ্যালুমিনিয়াম নাইট্রাইড। বুঝতে গেল? এই যৌগগুলি তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে চেষ্টা করবে নিজে করার। আমি যেটা দেখালাম যেভাবে করতে হয় বারবার দেখো, এই যৌগগুলি ওই ইলেকট্রন ডট গঠনের সাহায্যে কিন্তু করতে হবে। এই পর্যন্তই থাক। এর পরের ক্লাসে আমরা বাদবাকি যে সমযোজী বন্ধন সংক্রান্ত যে আলোচনা সেটাতে যাব। এই বলে আজকে ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।